হ্যালো মাই ডিয়ার অল স্টুডেন্ট, যে যেখান থেকে দেখছো সকলকে শুভেচ্ছা। আজকে আমাদের আলোচনার বিষয় নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 16.2 অধ্যায়ের 6 নং অঙ্ক থেকে। লাস্ট ক্লাসে আমরা 1 থেকে 5 সমাধান করেছি এবং তার আগের একটা ক্লাসে এই অধ্যায়ে যতগুলো সূত্র প্রয়োজন হয় সেই সূত্র নিয়ে আলোচনা করেছি। তো তোমরা যারা সূত্রের ক্লাসটা দেখো নাই তাদের এই অধ্যায়ের অঙ্কগুলো বুঝতে একটু কষ্ট হবে। তো আমি রিকোয়েস্ট করবো তোমরা সূত্রের ক্লাসটা দেখে এসে তারপরে এই অধ্যায়ের বাকি অঙ্কগুলো দেখো। আর যারা আগে থেকে সূত্র জানো তাদেরকে আমার স্যালুট, আর তাদের না দেখলেও চলবে, তার অঙ্কগুলো দেখো। হ্যাঁ, এখানে 6 নং অঙ্কে বলা হয়েছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 160 বর্গমিটার। যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হয় তবে ক্ষেত্রটি বর্গাকার হয়। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? খুবই ইজি একটা কনসেপ্ট। দেখো, আমরা ধরে নিলাম একটা আয়তক্ষেত্র এরকম, এবং এর দৈর্ঘ্য প্রস্থটা আমরা জানি না। আমরা কিছু একটা ধরে নিই যে দৈর্ঘ্যটা এম, প্রস্থটা এন। তুমি চাইলে যা ইচ্ছা তাই ধরতে পারো, এক্স ওয়াই হোয়াট এভার ইউ ওয়ান্ট। এটার ক্ষেত্রফল দিয়ে দিচ্ছে 160 মিটার। অ্যান্ড আমরা কি জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল? আমরা জানি কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, দ্যাট মিন হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ এম এন, এটা আমরা জানি। এবং তারা বলে দিছে 160, তাহলে এম এন ইকুয়াল টু 160, এটা আমরা লিখতে পারবো। প্রথম কথা। দ্বিতীয় আরেকটা লাইনে তারা বলে দিছে যে এইটার যদি দৈর্ঘ্যটা 6 মিটার কমিয়ে দেই তাহলে সেটা বর্গক্ষেত্র হয়। এই কথাটার মানে কি? যদি দৈর্ঘ্যটাকে আমি 6 মিটার কমিয়ে দেই তাহলে সেটা কি হবে বলো তো দেখি? সেটা প্রস্থের সমান হয়ে যাবে। মানে দৈর্ঘ্যটাকে ধরো আমি 6 মিটার কমিয়ে দিছি, তাহলে এটা কি হয়ে যাবে? প্রস্থর সমান হয়ে যাবে। তার মানে এটা এন হয়ে যাবে। বুঝতে পারছো? বিষয়টা হচ্ছে দৈর্ঘ্যটাকে যদি আমরা 6 বিয়োগ করি দৈর্ঘ্য থেকে, তাহলে আমরা সেটা প্রস্থের সমান হয়ে যাবে। যদি দৈর্ঘ্য আর প্রস্থ সমান হয় তাহলে তো সেটা বর্গ হয়। কথা ক্লিয়ার? এখন দেখো, এই কথাগুলো আমরা একটু লিখবো। এতক্ষণ আমরা যা বলছি সেই কথাগুলো একটু লিখবো। যে ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু এম মিটার। ঠিক আছে, এম মিটার, এটা বাংলায় লিখি এম মিটার। এবং আয়তক্ষেত্রের প্রস্থ এন মিটার। ওকে, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হবে? সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু এম এন বর্গ মিটার। এম এন বর্গ মিটার। ওকে, এবং তারা কি দিয়ে দিছে? তাদের একটা গিভেন ইনফরমেশন আছে, গিভেন দ্যাট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তারা দিয়ে দিছে এটা। হ্যাঁ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 160 মিটার স্কোয়ার, বর্গ মিটার। ওকে, তারা এটা বলে দিছে। এই এম মানে কিন্তু দৈর্ঘ্য না, এটা মিটার স্কোয়ার লিখছিলাম, বর্গ মিটার। আচ্ছা, এখানে বর্গ মিটার লিখবি, বর্গ মিটার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 160 বর্গ মিটার, এটা দিয়ে দিছে। আরেকটা ইনফরমেশন দিয়ে দিছে যে দৈর্ঘ্যকে যদি আমরা 6 মিটার কমাই, তাহলে সেটা কি হয়ে যায়? বর্গ হয়ে যায়। দ্যাট মিন প্রস্থের সমান হয়ে যায়। এটাও একটু লিখি যে দৈর্ঘ্য থেকে 6 মিটার আচ্ছা, দৈর্ঘ্য 6 মিটার লিখি, সুন্দর হবে। দৈর্ঘ্য 6 মিটার কমালে সেটি বর্গক্ষেত্র হয়ে যায়, বর্গক্ষেত্র হয়। অর্থাৎ প্রস্থের সমান হয়ে যায়, সমান হয়ে যায়। ওকে, এখন আসো আমরা এই ইনফরমেশন গুলাকে এইভাবে একটু সমীকরণে নিতে পারি। সমীকরণে যদি নেই তাহলে শর্ত মতে দেখো, আমরা পেয়েছিলাম ক্ষেত্রফল এম এন এবং তারা ক্ষেত্রফল বলে দিয়েছে কি 160। তাহলে এই দুটো শর্ত মতে দিয়ে সমান লিখতে পারি। এটা হচ্ছে 1 নং ইকুয়েশন।
এবং 2 নং যে ইনফরমেশনটা তারা দিয়েছিল যে দৈর্ঘ্য থেকে 6 কমালে সেটা কি হয়ে যায়, প্রস্থ হয়ে যায়। দ্যাট মিন হচ্ছে আমি যদি এটা দৈর্ঘ্য থেকে 6 মিটার কমাই তাহলে সেটা কি হয়ে যাবে, প্রস্থের সমান হয়ে যাবে। এটা আমাদের আরেকটা ইনফরমেশন, সরি প্রস্থ তো এম ধরছি, আরেকটা ইনফরমেশন। এখন আমরা কি করতে পারি বলতো দেখি, 2 নং হতে এন এর মান 1 নং এ বসিয়ে, এটা হচ্ছে তোমাদের প্রতিস্থাপন নিয়মের কথা বললাম যে, ঠিক আছে, প্রতিস্থাপন নিয়মটা তোমরা 12.12 ও 12 অধ্যায়ে গিয়ে পাবা। তোমাদের জেনারেল ম্যাথ বইয়ের অনেকেই হয়তো অবহেলা করে 12 নম্বর অধ্যায়টা করো না, কিন্তু ওইখানে কিন্তু তোমার এই সমীকরণ থেকে মান নির্ণয়ের কিছু অঙ্ক দেওয়া আছে। তো সেইখানে প্রতিস্থাপন পদ্ধতিতে নির্ণয় করার একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াটা এখানে আমরা লিখবো। এটা তোমরা অনেকে জানো, ঠিক আছে। 1 নং হতে যে এন এর মানটা বসাচ্ছি এখানে, তাহলে এম এখানে ছিল এম, ঠিক আছে। আর এখানে এন ইকুয়াল টু কি, m-6 এটা এখানে বসালাম, ইকুয়াল টু 160। দেখো এন কে এম দ্বারা প্রতিস্থাপিত করছি, এর জন্য এটার নাম প্রতিস্থাপন প্রক্রিয়া। ওকে, এখন দেখো এখান থেকে আমরা কি করতে পারি, এম স্কোয়ার গুণ করলে, হ্যাঁ, m² - 6m, আর এটাকে এই পাশে যদি নিয়ে আসি তাহলে 160 ইজ ইকুয়াল টু 0। এটাকে মিডিল টার্ম বের করা যায়, খুবই ইজি। তোমরা দেখে হয়তো বুঝে ফেলছো যে তোমরা 16 থেকে যদি 6 কে বাদ দাও তাহলে তোমরা 160 পাবা গুণ করলে। সরি, এখানে হচ্ছে 16 থেকে 10 বাদ দিতে হবে। 16 থেকে 10 যদি বাদ দাও তাহলে তোমরা 6 পাবা এবং গুণ করলে 160 ইজ ইকুয়াল টু 0। এখন দেখো এম কে যদি আমরা কমন নিই তাহলে m-16, আর এখান থেকে 10 কমন নিলে m-16, ওকে, m-16 ইজ ইকুয়াল টু 0। সুতরাং এখানে আমরা কি পাচ্ছি বলো তো দেখি, m-16 m+10। মিডিল ব্রেক অনেক করা হয়েছে, হ্যাঁ, লাস্ট ভিডিওতেও কয়েকবার মিডিল ব্রেক করে দেখিয়েছি, এর জন্য আমি এখানে ইলাবোরেট করলাম না। এখানে হয় অথবা করতে পারি আমরা, এখন হয় m-16 ইজ ইকুয়াল টু 0, অতএব m ইকুয়াল টু 16 অ্যান্ড অথবা m+10 is equal to 0, m equal to -10। এখন m এর তো দুইটা ভ্যালু বের হয়েছে, 16 -10, তাহলে দৈর্ঘ্য কোনটা হবে বলো? দৈর্ঘ্য কি আমরা 16 ধরে করব না -10 ধরে করব? তোমরা ঠিক আছে, অনেকেই জানো যে দৈর্ঘ্যটা কিন্তু কখনো ঋণাত্মক হয় না। আচ্ছা, তোমার উচ্চতা যদি কেউ জিজ্ঞেস করে তোমার উচ্চতা কত, তুমি কি বলতে পারবা যে আমার উচ্চতা -5 ফিট 6 ইঞ্চি? এরকম বলতে পারো? যদি বলা হয় যে এই বোর্ডটার দৈর্ঘ্য কত, তুমি কি বলতে পারো -6? বলা যাবে না তো। তার মানে দৈর্ঘ্য কখনো মাইনাস হয় না, ঋণাত্মক হয় না, এর জন্য আমাদের পজিটিভটাই নিতে হবে। তার মানে এটা কি গ্রহণযোগ্য নয়, ইহা গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয় সেটা তোমরা চাইলে লিখে দিতে পারো, যে দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না, গ্রহণযোগ্য নয়। বুঝছো কথা? তাহলে আমরা এম এর ভ্যালু পেয়ে গেছি, সুতরাং m ইকুয়াল টু 16, এটা আমরা নিতে পারবো। এখন আমাদের কি চাইছিল বলো তো দেখি, প্রশ্নে চাইছিল আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করতে। তাহলে আমাদের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ কিন্তু অলরেডি চলে আসছে, ঠিক আছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ চলে আসবে। একটু এই পাশটা মুছে দিতে চাই, হ্যাঁ, চিত্রটা। এখন আমরা এই এম এর ভ্যালুটা যদি 2 নং এ বসিয়ে দেই তাহলে কি এন এর ভ্যালু পাবো না? এখন লিখি যে এম এর মান 2 নং এ বসিয়ে, 2 নং এ যদি বসাও তাহলে n ইকুয়াল টু, এইটাকে এই পাশে লিখলাম, হ্যাঁ, 16 - 6 ইজ ইকুয়াল টু কত? 10। বুঝতে পারছো কথা? 10। তাহলে সুতরাং দৈর্ঘ্য আমরা কত পেয়েছি? এম কি দৈর্ঘ্য ধরছিলাম না 16 মিটার, এন্ড প্রস্থ পেয়েছি 10 মিটার। দ্যাট ইজ আনসার। আই হোপ তোমরা সকলে বুঝতে পারছো। লেটস টক অ্যাবাউট নাম্বার 7। হ্যাঁ, দেখো নাম্বার 7 এ কি বলছে, তোমরা পড়তে থাকো। হ্যাঁ, আগে প্রশ্নটা পড়ো, যে কোনো অঙ্কের প্রশ্নটা
বুঝতে পারাই অঙ্কটাকে মোটামুটি 50% কমপ্লিট করে দেয়। প্রশ্ন বুঝতে পারাই মেন। এখানে 7 নং কি বলা হয়েছে, একটি সামান্তরিকের ভূমি, একটি সামান্তরিকের ভূমি এর উচ্চতার 3/4 অংশ এবং ক্ষেত্রফল 363 বর্গমিটার হলে ক্ষেত্রটির ভূমি ও উচ্চতা নির্ণয় করো। এটা তো খুবই ভেরি মাচ ইজি, তাই না? তোমরা যারা ফার্স্ট ক্লাসটা আমার দেখছো, ফার্স্ট ক্লাসে কি পাইছো বলো তো দেখি? সামান্তরিক, বর্গ, ট্রাপিজিয়াম সবকিছুরই কি আমরা ক্ষেত্রফল নির্ণয় শিখিয়েছিলাম। তাহলে এখানে একটু চিন্তা করো, একটা সামান্তরিকের কথা বলা হয়েছে নাম্বার 7-এ, যে এটা একটা সামান্তরিক। ওকে, এটা একটা সামান্তরিক। সাপোজ কি এটা একটা সামান্তরিক, এবিসিডি একটা সামান্তরিক। এই সামান্তরিকের কি বলে দিছে তারা? সামান্তরিকের ভূমি উচ্চতার 3/4 অংশ। ওকে, তাহলে আমাদের কি ধরতে হবে? এটা হচ্ছে উচ্চতা, একটা সামান্তরিকের এটা হচ্ছে উচ্চতা, এটা উচ্চতা। ওকে, এটা উচ্চতা এবং এটা হচ্ছে ভূমি। তাহলে উচ্চতাটা আমরা জানি না, উচ্চতাকে এইচ ধরে নিলাম। হ্যাঁ, এখন তারা বলতেছে ভূমিটা ছিল উচ্চতার 3/4 অংশ। তাহলে কি ভূমিটা কি হবে বলো তো দেখি? উচ্চতা যা, উচ্চতা এর 3/4, তার মানে কি দাঁড়ালো? 3h/4। বুঝতে পারছো কথা? এখন এই ইনফরমেশন গুলো আমরা একটু গুছিয়ে লিখবো। তোমরা এই পর্যন্ত লিখতে পারো, এরপর এখান থেকে শুরু করবা। ধরি সামান্তরিকের রিকের উচ্চতা এইচ। সুতরাং সামান্তরিকের ভূমি এইচ এর 3/4, তাহলে 3h/4। ওকে, তাহলে আমরা ভূমি এবং উচ্চতা পেয়ে গেছি, এবং এটা কিন্তু মিটার এককে আছে। হ্যাঁ, ক্ষেত্রফলটা মিটার এককে, তাহলে ভূমি উচ্চতা মিটার এককে আছে। তাহলে এই উচ্চতা এবং ভূমি থাকলে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের কিন্তু 2টা সূত্র শিখিয়েছিলাম তোমাদের। তার ভিতরে প্রথমটাই ছিল হচ্ছে উচ্চতা আর ভূমি থাকলে কিভাবে করতে হয় সেটা। তো ওইখান থেকে আমরা সুতরাং ক্ষেত্রফল ইকুয়াল টু কি লিখতে পারি বলো তো দেখি? সুতরাং ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু, আমরা কি জানি সামান্তরিকের উচ্চতা এবং ভূমি দেওয়া থাকলে ভূমি গুণ উচ্চতাটাই হচ্ছে ক্ষেত্রফল। তাহলে আমরা কি লিখবো এখানে? উচ্চতা গুণ ভূমি 3h/4, এটাই হচ্ছে ক্ষেত্রফল। তাহলে এটাকে যদি করি তাহলে কি হবে বলো তো দেখি? 3h²/4 বর্গমিটার, মিটার স্কোয়ার। ওকে, এটা আমরা ক্ষেত্রফল পেলাম। আমরা ক্ষেত্রফল পেয়েছি এটা, এবং তারা একটা ক্ষেত্রফল বলে দিছে। তাহলে দুইটা ক্ষেত্রফল আমরা কি সমান দিয়ে লিখতে পারি না? শর্ত মতে 3h²/4। ওকে, তাহলে 3h²/4 ইজ ইকুয়াল টু 363। এখন আমরা কি করব? 3h² ইজ ইকুয়াল টু এটার সাথে গুণ করব, 363 গুণ 4। ওকে, এখন এই 3টা কি আছে ওটার সাথে গুণ, এই পাশে গুণ আকারে আছে, তো এই পাশে যে কি হবে? ভাগ আকারে হবে। h² ইকুয়াল টু 363 গুণ 4/3। ওকে, এবং আমাদের তো লাগবে এইচ, তাহলে আমরা এই স্কোয়ারটাকে ওপাশে নিয়ে রুট করে দিই। রুট করলে কি হয়? 363 গুণ 4/3। দেখো এখানে কত হয়। তাহলে এখানে আমাদের যদি ক্যালকুলেটর দিয়ে করি তাহলে উচ্চতা বের হবে 22। উচ্চতা কত বের হবে? 22। আচ্ছা, 22। তাহলে এটা আমাদের উচ্চতা চলে আসছে। এখন উচ্চতা চলে আসছে, তারা আমাদের কাছে চাইছিল ক্ষেত্রটির ভূমি এবং উচ্চতা। উচ্চতা তো পেয়ে গেছি, তাহলে লিখি সুতরাং সামান্তরিকের উচ্চতা 22 মিটার। সুতরাং সামান্তরিকের ভূমি হবে 3 গুণ 22/4। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেটর দিয়ে করি তাহলে আমরা কি পাবো বলো তো দেখি? 3 গুণ 22/4 পাচ্ছি 16.5 মিটার। ওকে, 16.5 মিটার।
তাহলে এই ছিল আমাদের সামান্তরিকের ভূমি এবং উচ্চতা, দ্যাট ইজ অ্যান্সার। হ্যাঁ, এটি আমাদের কাছে চেয়েছিল। এখন আমাদের 7 নংটা হয়ে গেল। আচ্ছা দেখো, এখন আমরা 8 নং অঙ্কটা সলভ করব। 8 নং অঙ্কের প্রশ্নটা একটু পড়ো। তোমরা যারা মানে তোমরা আমার ক্লাসটা কোথা থেকে দেখো, তোমরা কোথায় বসে আমাদের ক্লাসটা দেখছো, কোন জেলা বা কোন অঞ্চলে, সেটা একটু কমেন্টে আমাদের জানাবা। হ্যাঁ, এখানে 8 নং এ বলা হয়েছে একটি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের সমান। সামান্তরিকের ভূমি 125 মিটার এবং উচ্চতা 5 মিটার হলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। একদম ইজি, তোমরা বুঝে ফেলছো অলরেডি। হ্যাঁ, এখানে সামান্তরিকের কি দেওয়া আছে, সামান্তরিকের ভূমি এবং উচ্চতা দুটোটাই দেওয়া আছে। এখানে বলছে উচ্চতা 5 এবং ভূমি 125। উচ্চতা হচ্ছে 5, উচ্চতা 5 এবং ভূমি হচ্ছে 125। ওকে, তাহলে এই এটি একটু লিখি যে given that সামান্তরিকের উচ্চতা 5, এটা কিসে দেওয়া, মিটার এককে। ওকে, মিটার। এন্ড হচ্ছে তোমার সামান্তরিকের ভূমি 125 মিটার, 125 মিটার। তাহলে সামান্তরিকের উচ্চতা এবং ভূমি বের হয়ে গেছে, দেওয়া ছিল। এখন আমরা কি বের করব, ক্ষেত্রফল বের করব। সুতরাং ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 125 ভূমি গুণ উচ্চতা, ক্ষেত্রফল। হ্যাঁ, ভূমি গুণ উচ্চতা। তোমরা অনেকে এখানে সূত্র লিখে করো, ডাজন্ট ম্যাটার, তোমরা সূত্র দিয়ে করো। আর সূত্র না লিখে করলেও ডাজন্ট ম্যাটার। যে খাতা দেখবে, ঠিক আছে, সে অবশ্যই বুঝবে তুমি সূত্র না জেনে তো আর এটা লেখো নাই। ভূমি গুণ উচ্চতা, সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি, ভূমি গুণ উচ্চতা। তাহলে এই দুটাকে গুণ করলে কত হয় বলো তো দেখি, 125 গুণ 5, হ্যাঁ 625 মিটার। ওকে, এটা হচ্ছে আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল বের হলো। এখন আমরা কি করব, পরের অংশে যাব। পরের অংশে তারা বলছে এই সামান্তরিকের যে ক্ষেত্রফলটা ছিল সেই ক্ষেত্রফলটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এটা যদি বর্গক্ষেত্র হয়, ঠিক আছে, এটা একটা বর্গক্ষেত্র হয় এবং বর্গক্ষেত্রের প্রতি বাহু যদি আমরা এ ধরি, বর্গক্ষেত্রের প্রতি বাহু আমরা এ ধরি, ধরি, ঠিক আছে। এখন ওয়েট ধরি, হ্যাঁ ধরি বর্গক্ষেত্রের হ্যাঁ প্রতিবাহু মানে একটি বাহু, প্রতিবাহু এ মিটার, এম ভাইব না, আবার এ মিটার লিখছি। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বাহু স্কয়ার, ঠিক আছে। এবং এটা কি একক, কি মিটার স্কয়ার একক হবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে যে বাহুটা থাকবে সেই বাহুকে স্কয়ার করলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয়। এটা কিভাবে হয়, কই থেকে আসে, সেটা আমরা প্রথম ক্লাসে দেখিয়েছি, তোমরা একটু দেখে নেবা। এবং আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি, ওই ভিডিওটা দেখার পর ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল সংক্রান্ত যত সূত্র আছে তোমাদের আর কখনোই ভুল হবে না। হ্যাঁ, তোমাদের মাথার ভিতর গেঁথে যাবে। তো এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা পেয়েছি এবং তারা যে শর্ত দিছিল সেই শর্ত মতে হচ্ছে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা সামান্তরিকের ক্ষেত্রফলের সমান 625। ওকে, তাহলে এখানে দেখো কি হলো, a ইজ ইকুয়াল টু √625। সুতরাং এটা কত হয়, রুট করলে 25। তাহলে বর্গের কি হয়েছে, আমাদের প্রতি বাহুর দৈর্ঘ্য বের হয়ে গেছে। বর্গের একটি বাহুর দৈর্ঘ্য যদি আমরা বের করতে পারি 25, ঠিক আছে, 25, এটাও 25, সবগুলো কি 25 বের হয়ে গেছে আমাদের কাছে। তাহলে এখন বর্গের আমরা কর্ণের দৈর্ঘ্য বের করতে পারবো না, এখানে একটু লিখে নিই। সুতরাং বর্গের এক বাহুর দৈর্ঘ্য 25 মিটার। সুতরাং বর্গের কর্ণের দৈর্ঘ্য কি হবে বলো তো দেখি, √2 ইন্টু বাহু, দ্যাট মিন হচ্ছে √2 এর ভ্যালু কি তোমরা জানো, √2 এর ভ্যালু কিন্তু
1.4142। অনেক সময় দেখবা যে ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, বিশেষ করে বিভিন্ন ভর্তি পরীক্ষায়, কলেজ কিংবা ইউনিভার্সিটি এবং চাকরির পরীক্ষায়। সেখানে কিন্তু তোমাদের ক্যালকুলেটর ছাড়া গুণ করার একটা অভ্যাস করতে হবে। √2 এর মান 1.4142, এটা ধরে তোমরা করতে পারো। ঠিক আছে, যেহেতু তোমাদের বোর্ড এক্সাম বা স্কুলের এক্সামে ক্যালকুলেটর ইউজ করতে দেয়, তাহলে এই রিস্ক বা নেওয়ার দরকার নাই, সময় নষ্ট হবে। ঠিক আছে, তাহলে এখানে একটু করে দেখি আমরা। 25√2 ইজ ইকুয়াল টু হচ্ছে 35.35 কর্ণের দৈর্ঘ্যের একক কি? মিটার। দ্যাট ইজ অ্যান্সার। এটাই কিন্তু আমাদের কাছে চেয়েছিল এবং এটা আমাদের উত্তর আমরা বের করে ফেলছি। ওকে, এখন আমাদের লাস্ট অঙ্ক বলতে এই অঙ্কটা করার পরে যদি লেন্থ অনেক বেশি হয়ে যায়, এই অঙ্কটা করার পরে লেন্থ অনেক বেশি হয়ে গেলে ভিডিওর, তাহলে হয়তো আমরা আর কোনো অঙ্ক করবো না। আর যদি লেন্থ কম থাকে তাহলে আমরা আর একটা অঙ্ক ট্রাই করতে পারি। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা আমাকে কমেন্ট করে জানাবা। ঠিক আছে, এখন দেখো 9 নং অঙ্ক। এটা একটু ভালো মতো বুঝতে হবে, এটা কিন্তু মনোযোগ সরালে বুঝতে কষ্ট হবে। টোটাল কনসেন্ট্রেট এখানে দাও, তারপর তুমি বুঝতে পারবা। দেখো, একটা সামান্তরিক আমরা আগে আর্ট করি। তারা একটা সামান্তরিক দিচ্ছে, হ্যাঁ, এই সামান্তরিকের তোমার দুইটা বাহুর মান দেওয়া আছে, হ্যাঁ, দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে। দৈর্ঘ্য কত দেওয়া আছে? সামান্তরিক ক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 30 সেন্টিমিটার, প্রস্থ দেওয়া আছে 26 সেন্টিমিটার। এটা কত দেখলাম? 30 সেন্টিমিটার অ্যান্ড 26 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার অ্যান্ড 26 সেন্টিমিটার। ওকে, বুঝতে পারছো? এখন আগে চিন্তা করো, এখান থেকে যদি একটা কর্ণ অঙ্কন করি, এটা রেড পেন দিয়ে করি, যেটা আমরা সমাধানের সুবিধার্থে করতেছি আর কি। হ্যাঁ, এটা যদি আমরা একটা কর্ণ কল্পনা করি, এখানে দুইটা কর্ণ আছে, হ্যাঁ, দুইটা কর্ণ আছে। একটা কর্ণের মান দেওয়া আছে যেটা হচ্ছে ছোট কর্ণ। ছোট কর্ণ কোনটা? এখানে ছোট কর্ণ আছে এবং বড় কর্ণের মান বের করতে বলছে। দ্যাট মিন এটার যদি একটা নাম দিই আমরা, ধরো এ বি সি ডি। এখানে এসির ভ্যালু দেওয়া আছে, কিন্তু বিডির ভ্যালু বের করতে হবে। তাহলে এসির ভ্যালু কত সেটা আগে একটু আমরা দেখি। এসির ভ্যালু এখানে দেওয়া আছে 28। এসির ভ্যালু কত? 28, এটা আমাদের দেওয়া আছে। ওকে, 28 সেন্টিমিটার। এখন একটু তাকাও এইদিকে, এটা ধরবো, এটাও ধরবো, ধরবো তো সমান, বিপরীত বাহু সমান সমান্তরিকের। তাহলে এইটা কি? এ বি সি একটা ত্রিভুজ হয়েছে না? এ বি সি একটা ত্রিভুজ। এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি বের করা পসিবল না? অবশ্যই পসিবল। এটা কিন্তু আমরা 16.1 এরকম একটা অঙ্ক ছিল, যেখানে তিনটা বাহু তিন রকম বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল। বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের কি করতে হয়? একটা সূত্র লাগে, বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, এটা পরে লিখি, আমাদের কি কি ইনফরমেশন দেওয়া আছে সেটা লিখি। গিভেন দ্যাট সামান্তরিকের দৈর্ঘ্য, সামান্তরিকের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু, ঠিক আছে, এ ডি ইজ ইকুয়াল টু বি সি ইজ ইকুয়াল টু 30 সেন্টিমিটার। ওকে, অ্যান্ড সামান্তরিকের প্রস্থ কত বলো তো দেখি? সামান্তরিকের প্রস্থ হচ্ছে এ বি ইজ ইকুয়াল টু সিডি ইজ ইকুয়াল টু 26 সেন্টিমিটার। অ্যান্ড কি দেওয়া আছে? সামান্তরিকের ক্ষুদ্রতম কর্ণ কত সেটা? এসি ইকুয়াল টু 28 সেন্টিমিটার। এটা আমাদের দেওয়া আছে এবং আমাদের বের করতে হবে কি? বৃহত্তম কর্ণ বিডি ইজ ইকুয়াল টু হোয়াট? এটা আমাদের বের করতে হবে। এখন আমরা সবার আগে কি করব? এই ছোট ত্রিভুজটা, এ বি সি যে ত্রিভুজটা আছে, সেই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করব। ওকে, এখন দেখো কিভাবে করি। ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। আচ্ছা, ত্রিভুজের তো অনেক সূত্র, ত্রিভুজ তো অনেক আছে, এক এক ত্রিভুজের এক একটা ক্ষেত্রফলের সূত্র। তাহলে এ বি সি এটা কোন টাইপ ত্রিভুজ বলো তো দেখি? এখানে তিন রকম মান, একটা 26, একটা 30, একটা 28।
তাহলে এটা কি কারোর সাথেই কারোর মিল নাই, এটাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। এবং বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি বলো তো দেখি? বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √s, s মাইনাস a, s মাইনাস b and s মাইনাস c। এ বি সি এই তিনটা হচ্ছে তিনটা বাহু। ধরো এ যদি ধরি আমরা 26, বি কত 30 এন্ড সি হচ্ছে কি 28। কিন্তু তাহলে এসটা কি? এস হচ্ছে অর্ধ পরিসীমা। এস হচ্ছে কি অর্ধ পরিসীমা, যেটা এখানে বসিয়ে নিই যে ত্রিভুজ এ বি সি এর অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা এস ইকুয়াল টু, পরিসীমা মানে কি বলতো দেখি? পরিসীমা মানে হচ্ছে তিনটা বাহুর যোগফল। এখানে তিনটা বাহু কি আছে? 26, 30 এন্ড 28। এই তিনটা বাহুর যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? অর্ধ পরিসীমা পাবো। তাহলে এখানে অর্ধ পরিসীমা কত দেখো, এখানে হচ্ছে 4, 5, 6, 8/2। তাহলে এটা হচ্ছে 42 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের অর্ধ পরিসীমা বা এস এর ভ্যালু। তাহলে এখানে এই ভ্যালুগুলা আমরা বসিয়ে দিই। তাহলে এস এর ভ্যালু কত বের হয়েছে? 42 মাইনাস এ, যদি আমরা 26 কে ধরি, তাহলে বি আমরা কি কাকে ধরবো বলো তো দেখি? 30 কে ধরি এন্ড সি কে ধরি হচ্ছে 28, সি কে 28। তাহলে এটাকে রুট করো, রুট করলে আমরা কি পাচ্ছি বলো তো দেখি? এখানে আগে বিয়োগ করি। 42 এটা বিয়োগ করলে কত হয়? 12 আর 4 16, এটা হচ্ছে 12 এন্ড এটা হচ্ছে 12 আর 2 14। ওকে, এখন এই সবগুলোকে গুণ করে রুট করব আমরা। রুট ওভার 42 গুণ 16 গুণ 12 গুণ 14। হ্যাঁ, তাহলে আমরা পাচ্ছি 336, সরি 336। ঠিক আছে, এটা হচ্ছে সেন্টিমিটার স্কয়ার। এটা আমরা ক্ষেত্রফল পেলাম। এখন আমরা কি করব বলো তো দেখি? এখন আমরা একটু কনসেপ্টে ঢুকতে হবে। কি কনসেপ্টে ঢুকবো? এইটা হচ্ছে একটা ত্রিভুজ, প্রথম কথা এবিসি একটা ত্রিভুজ, এবং এটা কি এই সামান্তরিকের অর্ধেক না? এই সামান্তরিককে 2 ভাগ করে দিচ্ছেন এটা দিয়ে। তাহলে এই ভাগের ক্ষেত্রফল যদি হয় 336, তাহলে এই ভাগের ক্ষেত্রফলও কি হবে? 336। তার মানে কি অর্ধ সামান্তরিকের ক্ষেত্রফল এটা, অর্ধ সামান্তরিকের ক্ষেত্রফল এটা। এখন আর আমরা ত্রিভুজ না বলে অর্ধ সামান্তরিক বলি। হ্যাঁ, অর্ধ সামান্তরিকের ক্ষেত্রফল 336। প্রথম কথা শেষ। এখন আমরা সব মিলে দিই, মুছে দিই। হ্যাঁ, সব মুছে দিলাম। সব মুছে দেওয়ার পর এখন এইদিকে একটু চিন্তা করো, এটা কি বলো তো দেখি? যখন আমি এখানে বিডি যোগ করলাম, সেই বিডিটা কি এই সামান্তরিক অর্ধেক করলো না? এই বিডি কি সামান্তরিক অর্ধেক করছে না? বুঝছো? আচ্ছা দেখো, আমরা কি ক্ষেত্রফল এখন বের করে ফেলছি। ক্ষেত্রফল আসলে আমরা কেন বের করছি? ক্ষেত্রফল বের করার পিছনে আমাদের একটা হিডেন উদ্দেশ্য ছিল। উদ্দেশ্যটা কি? এই ক্ষেত্রফল যখন আমরা বের করে ফেলছি, তখন আমরা কি এই ত্রিভুজটার উচ্চতা বের করতে পারবো না? এবং এই ত্রিভুজের যা উচ্চতা, সেটা কি এই সামান্তরিকের উচ্চতা। বুঝছো কথা? এখন তারপরে আমরা যদি এই বাহুটাকে বর্ধিত করে দিই, এবং এখান থেকে একটা লম্ব টানি এই বাহুটাকে বর্ধিত করে, মানে বিসি কে যদি আমরা ই পর্যন্ত বর্ধিত করি, তারপরে ইডি কে যদি যোগ করি, তাহলে এখানে কি একটা সমকোণ হয়ে যাচ্ছে না? এবং এই সমকোণী ত্রিভুজের বলতো দেখি বিডিটা কি? এই সমকোণী ত্রিভুজের বিডি হচ্ছে অতিভুজ। যখন আমরা ভূমি জেনে যাব এবং আমরা কি জেনে যাব বলতো দেখি? উচ্চতা জেনে যাব, তখন কি এটা ক্ষেত্রফল বের করা ইজি হয়ে যাবে না? তাহলে আমরা ওই উদ্দেশ্যে আগাই। তাহলে আমরা সবার আগে কি বের করব? ওই এই ত্রিভুজটার উচ্চতা বের করব। এই ত্রিভুজটার উচ্চতা হচ্ছে তোমার কি সামান্তরিকের উচ্চতা। এটা একটু লিখি আমরা, যে এখন ধরি লেট, ঠিক আছে, এ বি ত্রিভুজ এবিসি, হ্যাঁ ত্রিভুজ এবিসি এর উচ্চতা এইচ, এটা আমরা ধরে নিলাম। তাহলে এইচ ধরার পর এখন আমরা এইভাবে লিখতে পারি না যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল
ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আমরা কিন্তু বের করে ফেলছি অলরেডি। তাহলে এখন কি লিখবো বলো তো দেখি? হাফ ইন্টু ভূমি, ভূমি এখানে কি 30, ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা কত এইচ ধরে নিচ্ছে, তাহলে এখান থেকে এটা কাটলে কত 15। তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল 15h, ত্রিভুজের ক্ষেত্রফল 15h, আর এইদিকে পেয়েছি কত এটা। তাহলে আমরা এখান থেকে h বের করতে পারি না, সুতরাং বা শর্ত মতে দিয়ে, হ্যাঁ শর্ত মতে 15h ইজ ইকুয়াল টু 336। তাহলে h ইকুয়াল টু কি হবে বলো তো দেখি? 36/15। এটাকে যদি ভাগ করো তাহলে আমরা কি পাবো বলো তো দেখি? এখানে ভাগ করলে ফার্স্ট অফ অল পাবো 2 পাওয়ার পর ওখানে 3, তারপর আবার পাবো 2 এবং ওইখানে 6, তাহলে 6 4 এটা পাবো ভাগ করলে। তাহলে আমাদের উচ্চতা কিন্তু বের হয়ে গেছে 22.4 বের হয়ে গেছে। তাহলে এইটাও কি 22.4 না? 22.4। এখন আমরা উচ্চতা পেয়ে গেছি, এখন আমাদের ভূমির এই অংশটা আছে, বুঝছো? দেখো এটাও কিন্তু আমাদের জানা আছে, এটা কত বলো তো দেখি? 26। এইটা জানা আছে, এইটা জানা আছে, তাহলে আমাদের এই অংশটা আগে বের করে নিতে হবে। এই অংশটা বের করে এই অংশের সাথে আমাদের যখন 30 যোগ করব তখন টোটালটার কি পেয়ে যাব বলো তো দেখি? ভূমি পেয়ে যাব। ওই ভূমিটা দিয়ে পরে অতিভুজ বের করতে পারবো। এখন আমাদের যা যা লাগবে শুধু তাই তাই রাখি, বাকি মুছে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এখানে এই ইনফরমেশন গুলো আমাদের লাগবে। এখানে এই পাশটা একটু মুছে দিই, ওকে? এটা মুছে দিলে লিখতে হবে অনেক কিছু, ঠিক আছে? এখন এখন বিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করি, ই পর্যন্ত বর্ধিত করি এবং ডি ই যোগ করি, ওকে? ডি ই যোগ করি। যার ফলে আমার মার্কারটা একটু ডিস্টার্ব দিচ্ছে, দাঁড়াও। যার ফলে ঠিক আছে, আমরা এটা এখানে যোগ করার ফলে আমরা দুইটা ত্রিভুজ পেয়েছি এবং দুটোটাই সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, আমরা ত্রিভুজ বিডিই, বড় ত্রিভুজটা বিডিই পাই, যার ভূমি কি? যার ভূমি হচ্ছে বিই, যার ভূমি সমান বিই, উচ্চতা এখানে কি পেয়েছিলাম? এইটা আর এটা কি সমান না? এখানে কি ছিল বলো তো দেখি? 22.4 পেয়েছিলাম, উচ্চতা 22.4 এবং কি বলো তো দেখি? অতিভুজ এবং অতিভুজ বিডি, হ্যাঁ বিডি, এইটাই কিন্তু আমাদের বের করতে বলছে। বিডি ইকুয়াল টু হোয়াট? এইটা বের করার জন্য আমাদের এত কাহিনী, এটা বের করব আমরা। এখন এটা বের করার জন্য আমাদের তো এই ভূমিটা প্রয়োজন। এই ভূমির ভিতরে বিসি অংশটা দেওয়া আছে, সি অংশটা দেওয়া নাই। এই সি অংশ বের করার জন্য আবার দিয়ে আমরা একটু লিখি, আবার ত্রিভুজ সিইডি, এই ত্রিভুজটা সিইডি, এই ত্রিভুজ সিই একটি সমকোণী ত্রিভুজ। এটাও কি একটা সমকোণী ত্রিভুজ, যার ভূমি সিই জানি না আমরা হোয়াট। এখন ত্রিভুজ ছোটটা নিয়ে কাজ করি। সিইডি এর
আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করি এখানে। পিথাগোরাসের সূত্র কি ছিল? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা এখানে অ্যাপ্লাই করব। হ্যাঁ, যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। এটার অতিভুজ কত বলো তো দেখি? সিডি। সিডি ইকুয়াল টু কত পেয়েছিলাম? এখানে প্রস্থ কিন্তু আমাদের দেওয়া ছিল। প্রস্থ কত দেওয়া ছিল? এখানে প্রস্থ ছিল হচ্ছে 26। তাহলে এটা কত? 26। ঠিক আছে, অতিভুজ স্কয়ার। ওকে, বুঝতে পারছো কথা? এখান থেকে আমাদের সিই এর ভ্যালুটা বের করা হচ্ছে উদ্দেশ্য। সিই স্কয়ার ইকুয়াল টু 26 স্কয়ার মাইনাস 22.4 স্কয়ার। তাহলে এখানে সিই ইজ ইকুয়াল টু কি বের হবে বলো তো দেখি? রুট ওভার 26 স্কয়ার মাইনাস 22.4 স্কয়ার, এটা পাওয়া যাবে। তাহলে এখান থেকে আমরা সি এর ভ্যালুটা কত পাই দেখো? সিই এর ভ্যালু রুট ওভার 26 স্কয়ার মাইনাস 22.4 স্কয়ার ইজ ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে 13.2 সেন্টিমিটার। এটা আমরা সি এর ভ্যালু পেয়েছি। এখন সি এর ভ্যালু আমরা কেন বের করছি বলো তো দেখি? এই টোটাল বি বের করার জন্য। এখন তাহলে বিই সমান কি হবে বলো তো দেখি? বি ইকুয়াল টু হবে বিসি প্লাস সিই। বিসি প্লাস সিই। এখানে দেখো বিসির ভ্যালু কত ছিল? 30 এন্ড সি এর ভ্যালু ছিল কত? 13.2। এই দুটাকে যোগ করলে 43.2 সেন্টিমিটার। তাহলে এখন আমরা দেখো এই যে ত্রিভুজটা, এখন আমাদের আর এই ইনফরমেশন গুলোরও দরকার নেই, এগুলোরও প্রয়োজন নেই। ঠিক আছে, এখন আমাদের দরকার হচ্ছে বিডির মান। এবং বিডি কি? এই যে একটা সমকোণী ত্রিভুজ বিইডি, এই ত্রিভুজের অতিভুজ। তাহলে এখানে আবার আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করব। আবার আমরা কি করব? পিথাগোরাস অ্যাপ্লাই করব। ভূমি কত? 33.2 সেন্টিমিটার এন্ড এটা এই সেন্টিমিটার। এখানে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করি। এখন ত্রিভুজ বিইডি এ, ঠিক আছে, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার ইডি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বিই। ওকে, তাহলে এখানে বিডি ইজ ইকুয়াল টু রুট ওভার ইডি স্কয়ার। ইডির ভ্যালু কত? 22.4 স্কয়ার প্লাস হচ্ছে কত? এটা 2 স্কয়ার। তাহলে দেখো বিডি মানে অপর কর্ণটা আমাদের এখন বের হয়ে যাবে। তাহলে রুট ওভার 22.4 স্কয়ার প্লাস 43.2 স্কয়ার 48.66 সেন্টিমিটার। সুতরাং অপর কর্ণ ইজ ইকুয়াল টু 48.66 সেন্টিমিটার। এটাই কিন্তু আমাদের কাছে চেয়েছিল এবং এটাই এই অধ্যায়ের সবচেয়ে বড় ম্যাথ। এবং এইটা দিয়ে কিন্তু সৃজনশীলের মধ্যে কয়েকবার আসছে, এটা স্কিপ করার কোনো সুযোগ নেই। এটা তোমাদের বুঝে বুঝে করতে হবে, একটু সময় লাগলেও বুঝে বুঝে করতে হবে। ওকে, এটার অ্যান্সার কি আমাদের মিলছে? এটার অ্যান্সার কত? হ্যাঁ, অবশ্যই মিলছে। দেখো, তাহলে এটা ধরো এত বড়টা গ নাম্বারে আসবে না, এইটা ক খ গ তিনটা ভাগে ভাগ করে দেবে। ক নাম্বারে বললো যে চিত্র অঙ্কন করো, সংক্ষিপ্ত বর্ণনা দাও। খ নাম্বারে একটু চাইলো, গ নাম্বারে মানে এই টোটালটা মিলে একটা প্রশ্ন থাকবে আর কি। তো এরই মধ্য দিয়ে আমাদের কিন্তু আজকের ক্লাসটা শেষ হয়ে গেল। আমরা নেক্সট ক্লাসে 10 থেকে শুরু করব। 9 নম্বর অঙ্কটা একটু বড় ছিল, এর জন্য ক্লাসের লেন্থটা বেড়ে গেছে। এর জন্য আমরা আজকের ক্লাসটা এখানেই রাখছি। দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।